নমস্কার, ওয়েলকাম টু সৌতি কোচিং সেন্টার। তো আজকে আমরা পড়বো গোলীয় দর্পণ। ঠিক আছে, তো গোলীয় দর্পণ জিনিসটা কি সেটা আমরা আগে বুঝি। তো বলছি গোলীয় দর্পণ অর্থাৎ কোনো দর্পণ যদি কোনো গোলকের অংশ হয়, মানে আমরা এতদিন সমান্তরাল দর্পণ দেখে এসেছি, এরকম সমান্তরাল দর্পণ বা এই লম্ব দর্পণ। এখন ধরো আমরা একটা বৃত্ত আঁকলাম বা গোলাকার কোনো জিনিস আঁকলাম, এটা ধরো কাঁচ দিয়ে তৈরি। আমি এখান থেকে এখনই কেটে নিলাম, তাহলে এই দিকটা নয়, শুধু এই দিকটা আছে, এই দিকটা, এইটাও তো একটা দর্পণের মতো কাজ করবে না? করবে না? করবে না? যে কোনো দর্পণ যদি কোনো গোলকের অংশ হয় তবে সেটাকে বলছে গোলীয় দর্পণ। বুঝা গেছে? গোলীয় দর্পণ তার কি বলুন, কোনো দর্পণ যদি কোনো গোলকের অংশ হয় তাহলে সেটাকে বলছে গোলীয় দর্পণ। গোলীয় দর্পণ দুই প্রকার, একটা হচ্ছে কি উত্তল দর্পণ আর একটা হচ্ছে অবতল দর্পণ। উত্তল দর্পণ আর একটা হচ্ছে অবতল দর্পণ। উত্তল দর্পণ কোনটা? তো কোনো গোলীয় দর্পণে যদি ভিতরের বাইরের পৃষ্ঠ আমাদের প্রতিফলক তল হিসাবে কাজ করে তবে সেটাকে বলছে উত্তল দর্পণ। যেমন ধরো আমাদের এরকম একটা গোলীয় দর্পণ নিলাম, এই পৃষ্ঠটা প্রতিফলক তল হিসাবে কাজ করছে, তাহলে এই দিকটা আমাদের ধরো এই দিকে আমাদের ওই প্রলেপ দেওয়া আছে, পারদের প্রলেপ বা অ্যালুমিনিয়ামের যে প্রলেপটা থাকে সেটা দেওয়া আছে, তাহলে এই দিকে লাইটটা এসে পড়ছে এবং রিফ্লেক্ট হয়ে যাচ্ছে, এটাই বলছে উত্তল দর্পণ। আর কোনো গোলীয় দর্পণে যদি ভিতরের পৃষ্ঠটা প্রতিফলক তল হিসাবে কাজ করে, মানে আমরা বাইরের দিকে এখন প্রলেপ দিয়ে দিলাম, তাহলে ভিতরের পৃষ্ঠে লাইট আসছে এবং এখান থেকে বেরিয়ে যাচ্ছে, সেটা হচ্ছে আমাদের অবতল দর্পণ। তাহলে কি কি শিখলাম? দুটো জিনিস, একটা হচ্ছে গোলীয় দর্পণ কাকে বলছে, তো কোনো দর্পণ যদি কোনো গোলকের অংশ হয় তবে সেটা বলছে গোলীয় দর্পণ। এটাকে দুই ভাগে ভাগ করছে, একটা উত্তল দর্পণ একটা অবতল দর্পণ। উত্তল দর্পণ কোনটা? অর্থাৎ উত্তল দর্পণ যে কনভেক্স বলা হয় এটাকে কনভেক্স বলা হয়। এইটা কোনটা না, যদি আমাদের বাইরের পৃষ্ঠটা প্রতিফলক তল হিসেবে কাজ করে তাহলে সেটা হচ্ছে উত্তল দর্পণ, আর যদি ভিতরের পৃষ্ঠটা প্রতিফলক তল হিসেবে কাজ করে তাহলে সেটা হচ্ছে অবতল দর্পণ। এগুলো ভালো মতো কিন্তু লিখতে হবে এবং ছবি সময় রাখতে হবে। এরপরে আমরা আসবো যে জিনিসটা, সেটা হচ্ছে যে এই একটা গোলীয় দর্পণের কিছু জিনিস আমাদের জানতে হবে বা কতগুলো পয়েন্ট আছে যেগুলো মনে রাখতে হবে, সেগুলো আমি এক এক করে করবো, তোমরাও নোট ডাউন করবে আর আমি ছবি আঁকবে। আচ্ছা, ছবি এঁকে দিয়ে করবো, একটা ছবি এঁকে নিচ্ছি, একটা ছবিতেই সবগুলো বুঝিয়ে দেওয়া হবে। ধরে নাও আমি একটা বৃত্ত আঁকলাম, বৃত্ত বলছি গোলক আঁকলাম, তাহলে এই গোলকের এটা হচ্ছে আমাদের সেন্টার পয়েন্ট। তাহলে কোনো একটা গোলীয় দর্পণ যে গোলকের অংশ, সেই গোলকের যেটা কেন্দ্র সেটা হচ্ছে তার বক্রতা কেন্দ্র। তাহলে প্রথম পয়েন্ট কি আসবো? গোলীয় দর্পণের বক্রতা কেন্দ্র। বক্রতা কেন্দ্র কাকে বলছে? তো কোনো গোলীয় দর্পণ যে গোলকের অংশ তার কেন্দ্রকে, আমি এই গোলকের এখান থেকে এত অংশ কেটে নিয়েছি ধরো, তাহলে এইটা হচ্ছে আমাদের একটা দর্পণ, এই দিকটা নেই কিন্তু এইটা দর্পণ। এই দর্পণটা তাহলে কি হবে? এই বক্রতা কেন্দ্র কোনটা হবে? এই দর্পণটা যার মানে যে গোলকের অংশ ছিল তার যেটা কেন্দ্র সেটাকে বক্রতা কেন্দ্র। বক্রতা কেন্দ্রকে সাধারণত সি অক্ষর দিয়ে প্রকাশ করা হয়। আর দর্পণটার নাম ধরো আমরা এখান থেকে দিলাম যে এটা M1, এটা হচ্ছে M2। বোঝা গেছে? তাহলে কোনো গোলীয় দর্পণ যে গোলকের অংশ সেই গোলকের কেন্দ্রকে বলছে বক্রতা কেন্দ্র। তাহলে একটা পয়েন্ট হয়ে গেল বক্রতা কেন্দ্র। এরপর 2 নম্বর পয়েন্ট আসবে মেরু। মেরু বা পোল, এটাকে পোল বলা হয়। পোল জিনিসটা কি? তো কোনো গোলীয় দর্পণের মধ্যবিন্দুকে মেরু বলছে। তাহলে এইখান থেকে এতখানি, এইটার মধ্যবিন্দু মোটামুটি ধরে নিচ্ছি এতখানি এইটা, তাহলে কোনো গোলীয় দর্পণের মধ্যবিন্দুকে বলছে মেরু বা পোল, এটাকে পি অক্ষর দিয়ে প্রকাশ করা হয়। তাহলে পোল বা মেরু কাকে বলছে? তো কোনো গোলীয় দর্পণে যেটা মধ্যবিন্দু সেটা হচ্ছে মেরু। এরপরে আমরা আসবো যে প্রধান অক্ষ। প্রধান অক্ষ জিনিসটা কি? প্রধান অক্ষ হচ্ছে কোনো গোলীয় দর্পণ এবং মেরু এই দুটো সংযোগকারী সরলরেখাকে বলছে প্রধান অক্ষ। আমরা এরকম ভাবে টেনে দিই, এটাকে x y দিয়ে প্রকাশ করা হয়। যে কোনো গোলীয় দর্পণের মেরু এবং প্রধান বক্রতা কেন্দ্র এই দুটো সংযোগকারী সরলরেখাকে বলছে প্রধান অক্ষ। মনে থাকবে? তাহলে সি এবং পি দুটো যোগ করে আমি বাড়িয়ে দিই, তাহলে যেটা পাবো সেটা হচ্ছে আমাদের তার প্রধান অক্ষ। তাহলে কি পেলাম? বক্রতা কেন্দ্র, মেরু, প্রধান অক্ষ। এরপরে আমরা আসবো যে উন্মেষ। উন্মেষ জিনিসটা কি? তো কোনো গোলীয় দর্পণ, এই যে গোলীয় দর্পণ তার কেন্দ্রে এই বক্রতা কেন্দ্রের সঙ্গে একটা কোণ উৎপন্ন করছে না? আমাদের এখান থেকে এতখানি গেছে, তার মানে আমাদের এখান থেকে যদি এটাকে এরকম আর এটা এরকম ভাবে করি তাহলে এখানে একটা কেন্দ্রে কোণ উৎপন্ন হচ্ছে। তাহলে কোনো গোলীয় দর্পণের দুই প্রান্ত বিন্দু তার কেন্দ্রে যে কোণ উৎপন্ন করছে তাকে বলছে উন্মেষ। ঠিক আছে? তাহলে 4 নম্বর পয়েন্ট হচ্ছে উন্মেষ। উন্মেষ জিনিসটা কি? তো কোনো গোলীয় দর্পণের প্রান্ত বিন্দু দুটি কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তাকে বলছে উন্মেষ। উন্মেষ আবার দুই ভাগে হয়, একটা হচ্ছে কৌণিক উন্মেষ, যেটা আমি এখনই সংজ্ঞা বললাম। এই উন্মেষটারই আরেকটা নাম হচ্ছে কৌণিক উন্মেষ।
কৌণিক উন্মেষ। উন্মেষ আর কৌণিক উন্মেষ কিন্তু একই জিনিস। যারা শুধু যদি উন্মেষ বলে তাহলে কিন্তু কৌণিক উন্মেষের সংজ্ঞা চাইছে, এটা মানতে হবে। হ্যাঁ, এটা জানবে। কিন্তু শুধু উন্মেষ বললে কৌণিক উন্মেষের সংজ্ঞা বলছে। তাহলে কি বললাম, কোন গোলীয় দর্পণের প্রান্তবিন্দু যদি কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তাকে বলছে উন্মেষ বা কৌণিক উন্মেষ। এবার আমাদের দেখো আরেকটা হচ্ছে রৈখিক উন্মেষ। তাহলে আরেকটা কি বলছে, রৈখিক উন্মেষ। রৈখিক উন্মেষ জিনিসটা কি না, তো এই প্রান্ত বিন্দু দুটোকে যদি আমি একটা সরলরেখা দিয়ে যুক্ত করে দিই তাহলে একটা সরলরেখা পাবো, এটা হচ্ছে রৈখিক উন্মেষ। M1 M2 এই সরলরেখাটাকে বোঝাচ্ছে কিন্তু, এটা হচ্ছে তাহলে রৈখিক উন্মেষ। তাহলে উন্মেষ দুই প্রকার, একটা হচ্ছে কৌণিক উন্মেষ যেটা কোণ সৃষ্টি করছে, আর রৈখিক উন্মেষ হচ্ছে প্রান্ত বিন্দু দুটোকে যদি আমরা সরলরেখা দিয়ে যুক্ত করে দিই তাহলে যেটা পাবো সেটা হচ্ছে রৈখিক উন্মেষ। বোঝা গেছে? তাহলে কি কি দেখলাম, দেখো বক্রতা কেন্দ্র, মেরু, প্রধান অক্ষ, উন্মেষ বা কৌণিক উন্মেষ এবং উন্মেষ। এরপরে আমাদের আছে উপাক্ষীয় রশ্মি। আচ্ছা, উপাক্ষীয় রশ্মি জিনিসটা কি? আচ্ছা, আগে আমরা জেনে নেবো যে যে রশ্মিগুলো এইদিকে পড়ে আমরা দর্পণের উপর আপতিত হয় সেগুলোকে আপতিত রশ্মি বলে, এটা আমরা আগেও শিখেছিলাম। এখন এই মেরুর কাছাকাছি যদি কোনো রশ্মি পড়ে, মানে একটা দর্পণ নিলাম, দর্পণের খুব কাছাকাছি, মানে বিশেষ করে 4 ডিগ্রির অ্যাঙ্গেলের মধ্যে যদি পড়ে, এইখান থেকে এতখানি, এটা ধরো 4 ডিগ্রি অ্যাঙ্গেল, এই 4 ডিগ্রি অ্যাঙ্গেলের মধ্যে যদি কোনো রশ্মি পড়ে, মানে এই জায়গাটাতে কোনো লাইট পড়ছে, এইগুলোকে বলছে উপাক্ষীয় রশ্মি। মনে থাকবে? তাহলে এটাকে কি বলছে? উপাক্ষীয় রশ্মি। আর যদি তাতে দূরে পড়ে, প্রান্তের দিকে পড়ে, যেমন এই রশ্মি ধরো এইদিকে রশ্মি পড়ছে দূরের দিকে, এইগুলোকে বলছে প্রান্তিক রশ্মি, প্রান্ত বিন্দুতে পড়ছে। তাহলে আরেকটা কি হচ্ছে আমাদের প্রান্তিক রশ্মি। তাহলে মনে থাকবে কতগুলো জিনিস আমরা বললাম। তো প্রথমে বলেছি যে গোলীয় দর্পণ ডেফিনিশন কাকে বলে বললাম। গোলীয় দর্পণ ডেফিনিশন কাকে বললাম না, তো কোনো দর্পণ যদি কোনো গোলকের অংশ হয় তাহলে তাকে বলছে গোলীয় দর্পণ। সেই দর্পণের আমরা কয়েকটা বিষয়ে যখন যাচ্ছি, তো প্রথমে আমরা আসবো বক্রতা কেন্দ্র। বক্রতা কেন্দ্র কাকে বলছে না, তো কোনো গোলীয় দর্পণ বা কোনো গোলকের কেন্দ্রকেই ওই দর্পণের হচ্ছে বক্রতা কেন্দ্র। বা ভালো করে বললে কি বলবো, কোনো গোলীয় দর্পণ যে গোলকের অংশ সেই গোলকের কেন্দ্রকে বলা হয় বক্রতা কেন্দ্র। তারপর আমরা কি আসবো, মেরু বা পোল কাকে বলছে না, তো কোনো গোলীয় দর্পণের ঠিক মধ্যবিন্দুটাকে বলা হয় মেরু। তারপর আমরা কি আসবো, প্রধান অক্ষ। কোনো গোলীয় দর্পণের বক্রতা কেন্দ্র এবং মেরু সংযোগকারী সরলরেখাকে বলা হয় প্রধান অক্ষ। এরপরে আমরা আসবো কি, উন্মেষ বা কৌণিক উন্মেষ। উন্মেষ বা কৌণিক উন্মেষ কি না, তো কোনো গোলীয় দর্পণের প্রান্তবিন্দু দুটি কেন্দ্রে যে কোণ উৎপন্ন করছে তাকে বলছে কৌণিক উন্মেষ। আর কোনো গোলীয় দর্পণের প্রান্তবিন্দু দুটি যে সরলরেখা দ্বারা যুক্ত থাকে সেটা হচ্ছে রৈখিক উন্মেষ। আর উপাক্ষীয় রশ্মি আর প্রান্তিক রশ্মি কি? উপাক্ষীয় রশ্মি হচ্ছে কোনো আলোক রশ্মি গোলীয় দর্পণে যদি মেরুর কাছাকাছি পড়ে, হ্যাঁ, এটার মানটা মোটামুটি মনে রাখবো 4 ডিগ্রির কাছাকাছি। হ্যাঁ, 4 থেকে 10 ডিগ্রি পর্যন্ত আমরা নিই আমাদের নিতে। তো 4 থেকে 10 ডিগ্রি বা 0 থেকে 10 ডিগ্রি পর্যন্ত আমরা আসবো যে কোনো দর্পণের মুখ্য ফোকাস, মুখ্য ফোকাস বা প্রিন্সিপাল ফোকাস। আচ্ছা, ফোকাস জিনিসটা কি সেটা জিনিস দেখাচ্ছি। এটা দুরকম হয়, একটা অবতল দর্পণের জন্য আসবে, একটা উত্তল দর্পণের জন্য আসবে। তা আমরা দুরকম, আগে একটা ছবি এঁকে দিই। এটা ধরো আমরা অবতল দর্পণের ক্ষেত্রে আঁকছি। আগে ছবিটা বুঝে নাও, ছবি বুঝে নেওয়ার পরে আমি পরে তখন ডেফিনেশন দিয়ে দিচ্ছি। এটা একটা অবতল দর্পণ, এটা অবতল দর্পণ। অবতল দর্পণ এটা হচ্ছে মেরু। তাহলে এটা আমরা ধরে নিচ্ছি যে কি না, তো XY এটা হচ্ছে প্রধান অক্ষ, এটা হচ্ছে M1 M2, এটা হচ্ছে অবতল দর্পণ, এটা হচ্ছে P মেরু। এতগুলো জিনিস আমরা আগে শিখলাম যে M1 M2 যে এক অবতল দর্পণ হয়, XY হচ্ছে তার প্রধান অক্ষ এবং P হচ্ছে তার মেরু। এখন বলছে যদি দুটো সমান্তরাল বা সমান্তরাল আলোক রশ্মি, তা আমি কার সমান্তরাল না, তো প্রধান অক্ষের সমান্তরাল, প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি দর্পণে আপতিত হলো। আমরা এরকম দেখাচ্ছি, হ্যাঁ, বা এরকম দিচ্ছি। প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি দর্পণে আপাতিত হওয়ার পর প্রতিফলিত হওয়ার সময় এই প্রধান অক্ষকে একটা বিন্দু দিয়ে ছেদ করে বেরিয়ে যাবে। তাহলে দেখো প্রতিফলিত হওয়ার সময় এইটা কিন্তু একটা বিন্দু দিয়ে এটা ছেদ করে বেরিয়ে যাচ্ছে। এই যে বিন্দু, যে বিন্দুতে ছেদ করছে এইটাকে বলছে মুখ্য ফোকাস। মনে থাকবে? তাহলে ডেফিনেশনটা দেখো, ছবি থেকে সহজ হয়ে যাবে। কি বললাম, কোনো অবতল দর্পণে প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি দর্পণে আপতিত হওয়ার পর প্রধান অক্ষকে যে বিন্দুতে ছেদ করে সেটা হচ্ছে তার মুখ্য ফোকাস। মনে রাখবে? আর আবার দেখো, শুনে নাও ভালো করে।
কোনো একটা অবতল দর্পণ নিলাম, অবতল দর্পণের প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি দর্পণে আপতিত হওয়ার পর প্রতিফলিত হওয়ার সময় প্রধান অক্ষকে যে বিন্দুতে ছেদ করছে সেটা হচ্ছে তার কি মুখ্য ফোকাস। এটা অবতল দর্পণের ক্ষেত্রে হলো। এবার আমরা উত্তল দর্পণের ক্ষেত্রে দেখবো। তো আমরা এই ধরে নিচ্ছি একটা উত্তল দর্পণের ছবি এদিকে, তাহলে উত্তল দর্পণ মানে ভিতর দিকে আমাদের কি থাকবে, প্রলেপগুলো ভিতর দিকে থাকবে। তাহলে আমরা ধরে নিচ্ছি M1 M2 এটা হচ্ছে একটা উত্তল দর্পণ। তাহলে উত্তল দর্পণে আমাদের এটা হচ্ছে মেরু, তাহলে এটা হচ্ছে x y প্রধান অক্ষ। যে জিনিসটা এখানে ঘটেছে সেই জিনিসটা এখানেও ঘটবে। এখানে কি হবে, আমাদের প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি এই দর্পণে পড়লো, প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি দর্পণে পড়ছে। এই সমান্তরাল আলোক রশ্মি প্রতিফলিত হওয়ার পর মনে হবে যেন প্রধান অক্ষের উপর একটা নির্দিষ্ট বিন্দু থেকে নির্গত হচ্ছে। স্কেল থাকলে ভালো হতো, স্কেল নেই আমার কাছে এখন আপাতত। তাহলে এটা দেখো, কি হচ্ছে না, তো কোন উত্তল দর্পণে প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি দর্পণে আপতিত হওয়ার পর মনে হবে যেন প্রধান অক্ষের উপর একটা নির্দিষ্ট বিন্দু থেকে প্রতিফলিত হচ্ছে। এই বিন্দুটা এটাকে বলছে তার মুখ্য ফোকাস। তাহলে দুটোর ক্ষেত্রে কিন্তু একই বিন্দু। দেখো এইটার ক্ষেত্রে অবতল দর্পণের ক্ষেত্রে কি হচ্ছে, ডাইরেক্ট লাইট রশ্মি দিয়ে মিলিত হচ্ছে। এখানে কিন্তু ডাইরেক্ট লাইট রশ্মি মিলিত হবে না, কারণ আগে যেহেতু ভিতর দিকে তো যাওয়ার সুযোগ পাচ্ছে না, তো আগে বেরিয়ে পালিয়ে যাচ্ছে, অর্থাৎ প্রতিফলিত হয়ে যাচ্ছে। তো এই রশ্মিগুলোকে কেউ দূর থেকে যদি দেখে সে তো আর এইখানে দেখতে পাবে না, সে কোথায় দেখতে পাবে, সে ভাববে এখান থেকে দেখতে পেয়েছি, যেখান থেকে দেখবে সে ভাববে আমি এখান থেকে দেখতে পেয়েছি। অর্থাৎ মনে হবে যেন প্রধান অক্ষের এই বিন্দুটা থেকে রশ্মিটা আসছে, অর্থাৎ ওইখান থেকে নির্গত হচ্ছে। তাহলে এই বিন্দুটাকে বলছে কার, উত্তল দর্পণের মুখ্য ফোকাস। এটা হচ্ছে অবতল দর্পণের মুখ্য ফোকাস, এটা উত্তল দর্পণের মুখ্য ফোকাস। ক্লিয়ার তো? এবার আমরা আসবো ফোকাস দূরত্ব। ফোকাস দূরত্ব কাকে বলছে না, তো এইখান থেকে যদি আমি এই মুখ্য ফোকাস আর পোল এই দুটোর মধ্যবর্তী দূরত্ব, অর্থাৎ এখান থেকে এতখানি যে দূরত্ব, এটাকে বলছে ফোকাস দূরত্ব, এবং এটাকে স্মল x দিয়ে ফোকাস করা হয়। তাহলে এখানেও তাই হবে, এইখান থেকে এতখানি দূরত্বটাকে আমাদের কি বলছে, ফোকাস দূরত্ব। তাহলে ফোকাস দূরত্ব কাকে বলছে, তো কোন উত্তল দর্পণ বা অবতল দর্পণ যে কোনো দর্পণের পোল মানে মেরু থেকে মুখ্য ফোকাসের দূরত্বকে বলা হয় ফোকাস দূরত্ব। মনে থাকবে কি বললাম, কোন গোলীয় দর্পণে বা কোন উত্তল বা অবতল দর্পণের মেরু থেকে মুখ্য ফোকাস পর্যন্ত দূরত্বকে বলা হয় ফোকাস দূরত্ব। তাহলে ফোকাস দূরত্ব জিনিসটা ক্লিয়ার বোঝা গেছে, আর কিছু বলতে হবে না। এবার যদি কোশ্চেন হচ্ছে, যদি একসঙ্গে কোশ্চেনটা পড়ে যায়, আমাকে উল্লেখ করে দিল না যে মুখ্য অবতল দর্পণের মুখ্য ফোকাসের সংজ্ঞা দাও বা উত্তল দর্পণের মুখ্য ফোকাসের সংজ্ঞা দাও, দিল না। কোশ্চেনটা দিয়ে দিল কি, যে মুখ্য ফোকাস কাকে বলে, দিয়ে হয়তো 2 নম্বর মেরে দিল বা 3 নম্বর মেরে দিল। হ্যাঁ, ক্লাস 9 10 এ হয়তো 3 নম্বর দিতে পারে, 11 12 এ দিবে না, তোমাদের হয়তো 2 নম্বরে দিবে। কিন্তু যদি একসঙ্গে পড়ে, একসঙ্গে সংজ্ঞা দেওয়া যায় এবং একসঙ্গে সংজ্ঞা দিতে হবে, শিখে নাও কি হবে। তখন আমরা দুটোকেই একসঙ্গে লাগিয়ে দেবো। কি করবো দেখো, শুনো ভালো করে। কোন সমান্তরাল আলোক রশ্মি উচ্চ প্রধান অক্ষের সমান্তরাল ভাবে অবতল দর্পণে আপতিত হওয়ার পর প্রধান অক্ষকে যে বিন্দুতে ছেদ করে, যে ব্র্যাকেটে লিখবো অবতল দর্পণের ক্ষেত্রে, অথবা প্রধান অক্ষের যে বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়, যে ওখানে ব্র্যাকেটে লিখবো উত্তল দর্পণের ক্ষেত্রে, ওই নির্দিষ্ট বিন্দুটিকে মুখ্য ফোকাস বলে। জিনিসটা বুঝতে পারলাম? দেখো দুটোকে একসঙ্গে লাগিয়ে দেওয়া হয়েছে। কি বললাম, যে প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ উত্তল দর্পণের ক্ষেত্রে প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ দর্পণে আপতিত হওয়ার পর প্রধান অক্ষকে যে বিন্দুতে ছেদ করে, যে ব্র্যাকেটে লিখবো অবতল দর্পণের ক্ষেত্রে, অথবা প্রধান অক্ষের যে নির্দিষ্ট বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়, সেই নির্দিষ্ট বিন্দুটিকে কি বলছে, প্রধান অক্ষ। ক্লিয়ার? দুটোই একসঙ্গে হয়ে গেল। এবার আমরা আসবো যে কোন দর্পণে, উত্তল দর্পণ হোক বা অবতল দর্পণ হোক, সেখানে আলোক রশ্মি আপতিত হওয়ার পর কিভাবে প্রতিফলিত হবে। তো আমরা দেখবো যে উত্তল দর্পণ এবং অবতল দর্পণ দুটোর ক্ষেত্রে কি হচ্ছে। তো প্রথমে আমরা একটা উত্তল দর্পণ আঁকি। এই একটা উত্তল দর্পণ, তাহলে এইদিকে থাকছে আমাদের পরে M1 M2,
উত্তল দর্পণ, এটা হচ্ছে পোল বা মেরু, তাহলে এটা হচ্ছে এক্স ওয়াই ফোকাস, প্রধান অক্ষ। এখন আমরা ধরে নিলাম যে কোন একটা সমান্তরাল আলোক রশ্মি উত্তল দর্পণে আপতিত হচ্ছে, তাহলে এই আপতিত হলো সমান্তরাল আলোক রশ্মি। সমান্তরাল রশ্মিটা প্রতিফলিত হয়ে যাবে কোন দিকে, এরকম ভাবে। কেমন ভাবে হবে, যে এখান থেকে দেখবে লাইটটাকে, সে দেখতে পাবে এইটা উত্তল দর্পণের ফোকাস থেকে নির্গত হচ্ছে। অর্থাৎ কোন সমান্তরাল আলোক রশ্মি উত্তল দর্পণে আপতিত হওয়ার পর মনে হবে যেন তার ফোকাস থেকে নির্গত হচ্ছে। এটা হচ্ছে প্রথম নিয়ম, 1 নম্বর। তাহলে আলোক রশ্মি সমান্তরাল ভাবে আপতিত হলে কোথা দিয়ে যায়, না ফোকাস দিয়ে। 2 নম্বর, যদি কোনো আলোক রশ্মি ফোকাসেই পড়ে, মানে এমন ভাবে পড়ে যাতে সে ফোকাসে গিয়ে পড়ছে এরকম মনে হয়, যেমন আমি একটা ছবির মাধ্যমে দেখাচ্ছি। এরকম একটা আলোক রশ্মি এইদিকে যাচ্ছে, মনে যদি দর্পণটা এই জায়গাটা না থাকতো তাহলে সে এটা কোথায় গিয়ে টাচ করতো, এই জায়গাটাতে ফোকাসে গিয়ে টাচ করতো। অর্থাৎ যদি ফোকাস অভিমুখী বা ফোকাস কেন্দ্রগামী, ফোকাস দিয়ে কোনো আলোক রশ্মি যায়, তাহলে সেটা দর্পণে আপতিত হওয়ার পর সমান্তরাল ভাবে নির্গত হবে। তার সঙ্গে তো প্রধান অক্ষে সমান্তরাল ভাবে নির্গত হবে। তাহলে জিনিসটা দেখো একে অপরের বিপরীত। যদি সমান্তরাল ভাবে যায় তাহলে ফোকাস দিয়ে নির্গত হবে বলে মনে হবে, আর যদি মনে হয় যে ফোকাসে গিয়ে আপতিত হবে তাহলে সেটা আবার সমান্তরাল ভাবে নির্গত হয়ে যাবে। আর যদি কেউ বক্রতা কেন্দ্রগামী হয়, বক্রতা কেন্দ্রগামী মানে এটা অক্ষর, এটা হচ্ছে বক্রতা কেন্দ্র সি। বক্রতা কেন্দ্রগামী যদি হয়, অর্থাৎ আলোক রশ্মিটা যদি এমন ভাবে পড়ে যে এরকম ভাবে ধরে নিচ্ছি আমরা, আলোক রশ্মি পড়ছে, বক্রতা কেন্দ্র যাচ্ছে, এই একটা আলোক রশ্মি আসছে, তাহলে যেদিকে এটা আসবে সেই দিকে এটা প্রতিফলিত হয়ে যাবে। মনে থাকবে? তাহলে কি বললাম, যদি প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল ভাবে যায় তাহলে ফোকাস দিয়ে নির্গত হবে, যদি ফোকাস বিন্দুগামী হয় তাহলে সমান্তরাল ভাবে নির্গত হবে, আর যদি বক্রতা কেন্দ্রগামী হয় তাহলে যে রাস্তায় এলো সেই রাস্তাতে প্রতিফলিত হয়ে যাবে। এটা কার ক্ষেত্রে, না এটা হচ্ছে উত্তল দর্পণের ক্ষেত্রে, উত্তল দর্পণের ক্ষেত্রে নিয়ম। এবার আমরা আসবো এদিকে অবতল দর্পণের ক্ষেত্রে নিয়মটা দেখে নেব। অবতল দর্পণের ক্ষেত্রে আমরা এরকম নিলাম, এটা হচ্ছে অবতল দর্পণ, M1 M2, এইটা হচ্ছে তার প্রধান অক্ষ এক্স ওয়াই, এটা হচ্ছে মেরু। তাহলে প্রথম পয়েন্ট কি বলেছিলাম, সমান্তরাল সরলরেখা। তাহলে প্রথম হচ্ছে এক্স ওয়াই, আমরা একটা রশ্মি ধরে নিচ্ছি যেটা প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল ভাবে যাচ্ছে। সমান্তরাল ভাবে আপতিত রশ্মি সবসময় ফোকাস বিন্দু দিয়ে চলে আসবে, অর্থাৎ এটা হচ্ছে তার ফোকাস বিন্দু। এটা হচ্ছে প্রথম নিয়ম। তাহলে কি বললাম, সমান্তরাল ভাবে আপতিত আলোক রশ্মি অবতল দর্পণে আপতিত হওয়ার পর মুখ্য ফোকাস দিয়ে প্রতিফলিত হয়। তাহলে এটা হচ্ছে কি, মুখ্য ফোকাস। মনে থাকবে? 2 নম্বর, যদি মুখ্য ফোকাস দিয়ে কোনো আলোক রশ্মি যায় তাহলে কি হবে, ধরে নিচ্ছি আমরা একটা লাইট যেটা মুখ্য ফোকাস দিয়ে যাচ্ছে, এইরকম ভাবে যাচ্ছে আমাদের, এখানে গিয়ে দর্পণ আপতিত হলো। তাহলে মুখ্য ফোকাস দিয়ে যদি দর্পণ আপতিত হয় তাহলে সেটা হচ্ছে প্রধান অক্ষে সমান্তরাল ভাবে নির্গত হবে, এটা প্রধান অক্ষে সমান্তরাল ভাবে নির্গত হবে। একই নিয়ম, যদি সমান্তরাল ভাবে যায় তাহলে মুখ্য ফোকাস দিয়ে নির্গত হবে, আর যদি মুখ্য ফোকাস দিয়ে যায় তাহলে প্রধান অক্ষে সমান্তরাল ভাবে নির্গত হবে। আর লাস্ট পয়েন্ট, যদি একটা বক্রতা কেন্দ্র দিয়ে যায়, ধরে নিচ্ছি একটা আলোক রশ্মি বক্রতা কেন্দ্র দিয়ে যাচ্ছে, এটা ধরে নিচ্ছি যে বক্রতা কেন্দ্র দিয়ে গিয়ে আমাদের দর্পণ আপতিত হলো, তাহলে এটা যে পথে আপতিত হবে ঠিক সেই পথেই প্রতিফলিত হয়ে যাবে। অর্থাৎ বক্রতা কেন্দ্র দিয়ে গেলে আমাদের কোনো পরিবর্তন হয় না। এটা দুটোর ক্ষেত্রে একই নিয়ম, উত্তল দর্পণ আর অবতল দর্পণ দুটোর ক্ষেত্রে একই নিয়ম। এটা তাহলে হচ্ছে অবতল দর্পণ, এই জিনিসটা কিন্তু মনে রাখতে হবে। তাহলে এটা হচ্ছে কি বললাম, দর্পণের রশ্মি কিভাবে প্রতিফলিত হবে তার নিয়ম। নিয়মটা কি, 1 নম্বর নিয়ম হচ্ছে সমান্তরাল ভাবে গেলে ফোকাস দিয়ে নির্গত হবে, ফোকাস দিয়ে গেলে সমান্তরাল ভাবে নির্গত হবে, আর বক্রতা কেন্দ্র দিয়ে গেলে বক্রতা কেন্দ্র দিয়ে নির্গত হবে। বক্রতা কেন্দ্র যে দিক দিয়ে এসেছিল সেদিকে, হ্যাঁ, বক্রতা কেন্দ্র দিয়ে গেলে বক্রতা কেন্দ্র দিয়ে নির্গত হয়ে যাচ্ছে না, এই যে বক্রতা কেন্দ্র দিয়ে গেলে বক্রতা কেন্দ্র দিয়ে নির্গত হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটার ক্ষেত্রে প্রতিফলিত মানে এখান থেকে নির্গত হচ্ছে বলে মনে হবে, আর এখানে তো ডাইরেক্ট সরাসরি ওই পথেই চলে যাবে। বোঝা গেছে?